হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসেন। এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত। মেক্সিকোর গুয়াদালাহারার রাত ছিল রহস্যময় নীরবতার চাদরে ঢাকা। বিশাল জানালার বাইরে চাঁদের আলো পড়ছিল, ঠান্ডা বাতাসে পর্দাগুলো ধীরে ধীরে নড়ছে। মেক্সিকোর সিনিয়ালোয়া ও গুয়াদালাহারা দুটি শহরই ভিড়ের নিয়ন্ত্রণে। এই দুই শহরের বাদশা সে, রাজবীর আলভারেজ। কাল তার একটি মিশন যাবে, সেটারই প্রস্তুতি চলছে। তাদের পছন্দেরও প্রয়োজনীয় অস্ত্রগুলো, বুলেট প্রুফ জ্যাকেট সব আবারও ভালোভাবে পরীক্ষা করে নেয়, প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে। একে একে সব গার্ডরা মিশনের জন্য প্রস্তুত হতে শুরু করে। এই গোপন মিশনটি শুরু হওয়ার আগে ভীর আর নিকো নিজের মনোযোগ পুরোপুরি মিশনের মধ্যে কেন্দ্রীভূত করে। ভীর জানে এই মিশন কেবল তার জন্য নয়, পুরো মেক্সিকান গ্যাংয়ের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভীর উঠে দাঁড়ায়। নিকো, সান্তিয়াগো, এনরিকো কে করে বলে, বাকি কাজ তোমরা গুছিয়ে নাও, আমি আসছি। নিকো ভীরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাজবীর একজন কঠোর, হিংস্র, নিষ্ঠুর গ্যাং লিডার হিসেবে পরিচিত, মেক্সিকোর গুয়াদালাহারার মাফিয়া। সে ব্যক্তি ঈশার জন্য কেমন আচরণ করছে, তার চোখে এক ধরনের উদ্বেগ যা আগে কখনো দেখেনি নিকো। নিকো নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সে কখনো লক্ষ্যচ্যুত হতে চায় না, কারণ তার কাছে মেয়ে মানে হলো ছলনা, মেয়ে হলো শুধু ভোগের বিষয়বস্তু। এগুলো জাস্ট ইজ অ্যান্ড থ্র এর জন্য ব্যবহৃত। কিন্তু ভীরকে সে কিছু বলতে পারবে না, তাহলে তাদের সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আজ ভীরের জন্যই সে এই অবস্থায় আছে। রাত্রি নিস্তব্ধ ও ধীরে ধীরে জমে থাকা মেঘের মতো রাজবীরের রুমে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। ঈশাকে সবসময় নজরদারির জন্য রাখা 5 জন মহিলা গার্ড নীরব ও সতর্কভাবে রুমের চারপাশে অবস্থান করছে। এরা সবসময় ছায়ার মতো ঈশার পাশে থাকে। ভীরের আসার উদ্দেশ্য হলো ঈশাকে দেখা। সে বাহিরে ছিল, শুনেছে ঈশার অসুস্থতার কথা, আবারও কাল চলে যাবে। তার থাকা হয় না তেমন ব্যস্ততায়। দরজার কাছে পৌঁছানোর সাথে সাথে ভীরের ধীর পদক্ষেপ, ঘরে পরিবেশ এক নতুন রকমের উত্তেজনা ভরে উঠল। ভীর রুমের দরজা খুলে। রুমের মাঝখানে নরম আলোয় ধোঁয়াটে হয়ে থাকা বিছানায় ঈশা শুয়েছিল। ঈশা জ্বরের কারণে একটু দুর্বল। জ্বর আগের তুলনায় একটু কমে গেলেও দুর্বলতাটা যায়নি। শুয়েছিল সে। ভীরের আগমন বুঝে তৎক্ষণাৎ চোখ চেপে বন্ধ করে নেয়। এই লোকের সম্মুখীন হতে চায় না সে। ভীর যখন রুমে প্রবেশ করে, তখন প্রতিটি কাজে নিয়োজিত মহিলা তাদের দায়িত্বের সঠিক পালন নিশ্চিত করতে একে একে রুম থেকে বাইরে চলে গেলেন। শুধু একজন থাকলো। তাদের আচরণ ছিল এক ধরনের সংক্ষিপ্ত, কিন্তু যথেষ্ট সম্মান প্রদর্শনের মতো। রুমের এক কোণে একজন মহিলা গার্ড, মাফিয়া এলেনা, ভীরের দিকে মুখ করে শান্ত করে বলল, বস, ম্যাম কিছু খাননি, যেমনটা আজকের রাতের রুটিনের অংশ ছিল। ভীর ধীর কণ্ঠে কিন্তু দৃঢ়স্বরে বলল, বাহিরে যাও। গার্ড বিনা বাক্যে মাথা ঝুঁকিয়ে আদেশ পালন করলো। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ভীর ঈশার কাছে গিয়ে দাঁড়িয়ে কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা বোঝার পরই তার চোয়াল শক্ত হয়ে যায়। তার হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। যদি অন্য কেউ অসুস্থ হতো, সে একবারও ফিরেও তাকাতো না, কিন্তু এটা ঈশা। রাগ তার গলার স্বরেও ফুটে ওঠে, তবে সেটাতে বরফের মতো ঠান্ডা নিয়ন্ত্রণ থাকে। খাওনি কেন? তার কণ্ঠস্বর নিম্ন, গভীর কিন্তু প্রচণ্ড চাপা রাগের ঠাসা। ঈশা চোখ বন্ধ রেখেই শুনতে পায়, কিন্তু উত্তর দেয় না। তার নীরবতা ভীরকে আরও ক্ষুব্ধ করে তোলে। সে তখনই দরজার দিকে তাকিয়ে গার্ডদের উদ্দেশ্যে গর্জে ওঠে, তোমরা 5 জন কি করেছিলে? যদি ওর কোনো ক্ষতি হয়, তাহলে কেউ বেঁচে থাকবে না, মনে রেখো। তার হিংস্র রাগে গার্ডরা ভয়ে নড়ে চড়ে ওঠে, কিন্তু মাথা নিচু করে থাকে, ক্ষমা চায় এবং জানায় তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই ঈশাকে কিছু খাওয়াতে পারেনি। এরপর ভীর আবার ঈশার দিকে তাকায়। তার চোখে রাগ থাকলেও
ভেতরে একরকম অস্থিরতা কাজ করছে। সে ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি পছন্দ করি না যখন তুমি নিজের যত্ন নাও না। আমার সহ্য হয় না ঈশা। কেন বারবার অবাধ্য হও আমার? তার কণ্ঠে হুমকির ছায়া স্পষ্ট। ঈশা তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে, যেন কিছুই শুনতে পায়নি। বীর গভীর শ্বাস নেয়, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে জানে তার রাগের ভয়ানক দিকটা এখানে প্রকাশ করা যাবে না, এখন সে অসুস্থ। তাই সে তার হাত বাড়িয়ে ঈশার গালের পাশে আলতো ছোঁয়া দেয়, তারপর ঠান্ডা গলায় বলে, চোখ খোলো ঈশা, এখনই। তবে সে জানে ঈশা সহজে তার আদেশ মানবে না। তার এটাই তাকে আরও বেশি অধৈর্য করে তুলছে। ঈশার মুখের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে গেল। মেয়েটার গাল লালচে, নিঃশ্বাস ধীর, জ্বরের কারণে হয়তো দুর্বল হয়ে গেছে, কিন্তু তবুও সে ভীরকে পাত্তা দিচ্ছে না। ভীর ঠান্ডা গলায় বলল, আবারও বলছি, চোখ খোলো ঈশা। এবার খানিকটা জোরেই বলে ভীর কথাটা। কেন সাড়া নেই ঈশার? ভীরের ধৈর্য ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছিল। সে আবারও কঠিন কণ্ঠে বলে, আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব। এরপর যদি তুমি চোখ না খোলো, তারপর কি হবে সেটা তুমি ভালো করেই জানো। তুমি শুনতে পাচ্ছ আমি জানি। 1, 2। ঈশা চোখ বন্ধ রেখে শ্বাস নিল, কিন্তু নড়ল না। বীর এবার আর সহ্য করতে পারল না। এক ঝটকায় সে বিছানার পাশে বসে সামনে ঝুঁকলো, তার হাত বাড়িয়ে ঈশার চিবুক ধরে টান দিল। 3। ঈশার চোখ ধক করে খুলে গেল। তার চোখে ভয় জ্বলজ্বল করছিল, কিন্তু সে মুখ শক্ত করে রাখল। বীরের চোখ দুটো শিকারীর মতো গভীর, রাগী আর ভয়ঙ্কর। তুমি কি আমার আদেশ অমান্য করেছিলে? বীর ধীর অথচ হুমকির স্বরে বলল। ঈশা কিছু বলল না, কিন্তু গলার নিচ দিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস বেরিয়ে এলো। হাত বুলালো বীর ঈশার গলায়, আর আঙুল গুঁড়োগুড়ি করছে ঈশার শ্বাসনালীতে। তুমি অসুস্থ, আর তবু জেদ ধরে আছো, সে ক্ষিপ্ত গলায় বলল। ঈশা এবার আস্তে করে বলল, আমি ঘুমাচ্ছিলাম। বীর হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে ভয় লুকিয়েছিল। ঘুমোচ্ছিলে? আমি যদি তোমাকে ছুঁয়ে না দিতাম, তাহলে কি তুমি আরও 1 ঘন্টা আমার সাথে এই নাটক চালিয়ে যেতে? ঈশা এবার চোখ সরিয়ে নিল, কিছু বলল না। বীর গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। সে ধীরে ধীরে বলল, তুমি জানো না ঈশা, আমি কি করতে পারি যখন আমার রাগ ওঠে। কিন্তু ভাগ্য ভালো আমি তোমার ওপর সেটা এখনও দেখাতে চাই না। এখন চুপচাপ কিছু খাও, না হলে আমি নিজের হাতে খাওয়াবো। তখন কিন্তু পরিস্থিতি তোমার জন্য আরও কঠিন হবে। তার চোখে কোনো মজা ছিল না, এটা একটা আদেশ। আর ঈশা জানতো, সে যদি ভীরের কথা না মানে, তাহলে সে সত্যি নিজের মতো করে তার কথা মানিয়ে নেবে, যার পরিণতি সে কল্পনাও করতে চায় না। ঈশা স্যুপের বাটিটা হাতে তুলে নেয়, কিন্তু তার চোখে এক ধরনের অসহায়তা। শরীরটা দুর্বল হয়ে পড়েছে, মাথা ঘুরছে, আর খাওয়ার কোনো ইচ্ছাই নেই। সে স্যুপের দিকে তাকে একটু গলা খাকারি দিয়ে বলে, আমি পারছি না। পারবে, খাও। আর যদি মনে করো যে তুমি খেতে পারো না, তাহলে আমি তোমার জন্য অন্য কিছু ব্যবস্থা করব। তুমি কি চাইছো আমার ওই 5 জন গার্ড শাস্তি পাক? বীরের গলা এমন একটি সুর ছিল যে ঈশা আর কোনো প্রতিবাদ করতে পারেনি। সে শুধু কিছুক্ষণের জন্য মাথা ঝুঁকিয়ে রেখে ধীরে ধীরে স্যুপে চামচ ডুবিয়ে মুখে তুলতে শুরু করলো। চোখ থেকে পানি গড়িয়ে পড়বার আগে মুছে নেয়, নাক টানে। বীর তার সামনে দাঁড়িয়ে রইল, তার চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না। যতক্ষণ না ঈশা পুরোটা খাচ্ছে, বীর তাকানো ছাড় দিবে না। তার শ্বাস ছিল স্পষ্ট, ঈশা যতটা অসুস্থই হোক না কেন, তার আদেশ মেনে চলতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। এই মেয়ে অসুস্থ হলে তার ভালো লাগে না। রাত গভীর, গুয়াদালাহারার আকাশে চাঁদের আলো ম্লান। আলিশান কালো রেশমের বিছানায় খালি গায়ে শুয়ে আছে রাজবীর আলভারেজ। তার শরীরের প্রতিটি মাংসপেশি যেন মার্বেলের মতো শক্ত, গায়ের প্রতিটি কাটিং তীক্ষ্ণ, ছায়ার খেলায় আরও রহস্যময়। তার বুকের
চোখের বাঁ পাশে গভীর ক্ষতচিহ্ন, ডান কাঁধ থেকে নেমে আসা কালো ড্রাগন ট্যাটু, যা তার অন্ধকার সাম্রাজ্যের প্রতীক। সিল্কের চাদর জড়িয়ে আছে শরীরে, যা তার শক্তপোক্ত অ্যাপসের কিছু অংশ ঢেকে রেখেছে। আঙুলের মাঝখানে ছোট একটা ডায়মন্ডের রিং, তার মায়ের শেষ স্মৃতি। বীর চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু ঘুমিয়ে নেই। সে কখনো পুরোপুরি বিশ্রাম নেয় না। সে এই সাম্রাজ্যের রাজা। মাফিয়া জগতে ঢোকার পর বীর প্রথমে সিনালোয়া দখলে নেয় এবং তার সাম্রাজ্যকে গোয়ালাদাহারা পর্যন্ত প্রসারিত করে। বর্তমানে এই দুই শহর তার দখলে। এই দুই শহরে সব কিছু তার নিয়ন্ত্রণে চলে। তবুও এই শহরে তার শত্রুর ভরা। কিন্তু রাজবীর কখনো শিকারে পরিণত হয় না। সে শুধু শিকার করে আর নিজের অধিকার কায়েম করে। তার পাশে টেবিলের ওপর রাখা একটি লোডেড পিস্তল, যা সবসময় প্রস্তুত। হঠাৎ বীরের ফোন বেজে ওঠে। রাজবীর চোখ মেলে তাকায়। তার গভীর হিংস্র চোখে নিষ্ঠুরতা ফুটে ওঠে। অন্ধকারে তার গাঢ় হিংস্র চোখ দুটো বিদ্যুতের মতো ঝলসে উঠল। ফোনটা ধরল। বলো। তার কণ্ঠ গভীর, ঠান্ডা এবং নিঃসংকোচ। ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের নিঃশব্দতা। তার এক তীক্ষ্ণ কণ্ঠস্বর, বস, শত্রুরা আমাদের এলাকা দখল করতে চাইছে। বীরের ঠোঁটের কোণে এক নির্মম হাসি ফুটে উঠল। সবাইকে প্রস্তুত হতে বলে বীর ফোনটা রেখে দেয়। তারপর ধীরে ধীরে উঠে বসে। তার মসৃণ পাথরের মতো শক্ত বুকের ওপর লালচে দাগ, পুরনো যুদ্ধের চিহ্ন। কালো একটা শার্ট গায়ে জড়িয়ে চুলগুলো ঠিক করে নেয়। 5 মিনিটের মধ্যেই তার বডিগার্ড উপস্থিত। বিশেষ অস্ত্র ও বুলেট প্রুফ লেদার জ্যাকেট প্রস্তুত। প্রাইভেট জেট তৈরি মুহূর্তের মধ্যেই সব প্রস্তুতি নেওয়া শেষ। রাত 3:45। গোয়াদালাহারা নিষিদ্ধ এলাকা। চারদিক নিস্তব্ধ, কিন্তু বাতাস ভিড়, বারুদের গন্ধ আর মৃত্যুর পূর্বাভাস। কালো গাড়ির বহর এসে থামলো একটা পরিত্যক্ত এলাকায়। শত্রুরাও প্রস্তুত ছিল, অস্ত্র হাতে। একদল ভয়ঙ্কর মাফিয়া দাঁড়িয়ে, চোখে হিংস্রতা। আজকের রাত শুধু এক পক্ষের বিজয় আনবে, আর অন্য পক্ষ মাটিতে লাশ হয়ে শুয়ে থাকবে। এটাই নিয়ম। যে হেরে যাবে সে মরে যাবে, যে জিতবে ক্ষমতা তার, রাজত্ব তার। গার্ডদের পিছনে ফেলে বীর এগিয়ে এলো। তো তোমরা চেয়েছিলে আমার এলাকা দখল করতে? চোখের দৃষ্টি হিংস্র, গলার স্বর ঠান্ডা, কিন্তু এতটাই ভয়ানক যে শত্রুরা মুহূর্তেই ঢোক গিলল। শত্রুপক্ষ নেতা এগিয়ে এসে বলে, গোয়াদালাহারা এখন আমাদের। তোমার সময় শেষ, আলভারেজ। আজ থেকে এই সাম্রাজ্য আমার। একটা সিগারেট ধরায় আলভারেজ। ধোঁয়া উড়ছে ঠান্ডা বাতাসে। তার চোখে কোনো ভয় নেই, চিন্তার রেশ মাত্র নেই। যেন এই মাত্র ভয়ঙ্কর পরিণতি সে আগে থেকেই জানে। ভিড় হেসে ওঠে ওর কথা শুনে। এক ঝটকায় সে তার কোট খুলে ফেলল। তার শক্তপোক্ত কাঁধের উপর আঁকা ড্রাগন ট্যাটু ঝলসে উঠল। আগুনের মতো জ্বলজ্বল করছে তার চোখ। তীক্ষ্ণ কণ্ঠ বলে, আজ রাতে দেখা হবে। কার সময় শেষ। ওপরে হেলিকপ্টার উড়ছে, তার মধ্যে থেকে গুলি ছোড়া শুরু। বিপক্ষ দল ঘাবড়ে যায়। শত্রুপক্ষ আগে থেকেই তৈরি ছিল। তারা চেয়েছিল ট্র্যাপে ফেলতে আলভারেজকে, কিন্তু এখন বিপদে পড়ে গেছে, কারণ ওরা জেনে যায় সব কিছু। রাতের আধারে সবার অজান্তে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু বীরের কানে আগেই সব কিছু চলে যায়। শত্রুপক্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রত্যেকের হাত স্বয়ংক্রিয় বন্দুক, রাইফেল। ওদের বস চিৎকার করে বলল, ওদের সবাইকে শেষ করে দাও। গুলির বৃষ্টি শুরু হয়ে গেল। চারপাশ কেঁপে উঠল গুলির শব্দে। বীর নড়ল না। সিগারেট ফেলে দিল। পা দিয়ে মরিয়ে নিভিয়ে দিল আগুনটা। বীরকে আঘাত করতে এলে এক ব্যক্তি, রাজবীর, এক ঝটকায় ডান দিকে সরে গেল। দুইজনের মাথা বরাবর লক্ষ্য করে গুলি চালালো। লুটিয়ে পড়ল মাটিতে ওদের নিস্তেজ শরীরটা। বীরের গার্ডরা সব ছাড়িয়ে ছিটিয়ে পড়ল, ওদেরকে পালাক্রমে আক্রমণ করতে শুরু করলো। লাশের বহর বিছিয়ে যাচ্ছে মাটিতে। আরেকজন ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল বীরের দিকে। রাজবীর তার অজি ধরে এক মুচড়ে ছুরি কেড়ে নিল এবং সেই ছুরি দিয়েই তার গলা কেটে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো।
থাকবেন।